বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গোমতী জেলা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত আংশিক জনপ্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার 3 দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। উদ্বোধনের প্রায় 1 বছর বাদে গোমতী জেলা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত আংশিক জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে। 3 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। অবিভক্ত দক্ষিণ জেলায় পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। 3 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী মানিক দে হুঁশিয়ারি দেন, সরকারের সকল কর্মসূচি ও প্রকল্প সহ নানা নিয়মকানুন না জেনে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা যাবে না। জনগণের অভাব অভিযোগের সুষ্ঠু উত্তর দিতে হলে পঞ্চায়েত রাজ ট্রেনিং আবশ্যক। তিনি বলেন, জনপ্রতিনিধিরা মানুষের কাছে দায়বদ্ধ। তাহলে একটা ভালো কাজ করা সম্ভব এবং পঞ্চায়েতি ব্যবস্থাপনা গ্রামের মানুষ এবং সকল মানুষকে যত বেশি যুক্ত করে করা যায় তাতে সাফল্যটা বেশি হবে। ওই ট্রেনিং প্রোগ্রামটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই। এখানে যারা নির্বাচিত হয়ে আসেন তারা আগে তো এটা সিদ্ধান্ত ছিল না কেউ পঞ্চায়েতে দাঁড়াবেন বা কেউ বিধায়ক হবেন, কেউ মন্ত্রী হবেন, এগুলো তো আগে সিদ্ধান্ত থাকে না। যেমন যেমন ভোট আসে, বিভিন্ন দল তাদের প্রার্থীদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যারা জিতেন তারা দায়িত্ব গ্রহণ করেন। জিতার পর স্বাভাবিক কারণে তিনি যে দায়িত্বের সঙ্গে যুক্ত হয়েছেন সেই দায়িত্ব তাকে পালন করতে হবে, যত অসুবিধাই থাকুক। এদিন এছাড়া বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, দপ্তরের মুখ্য সচিব নেপাল সিনহা, জেলা শাসক মানিক লাল দে প্রমুখ। সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরেও আমরা বামফ্রন্ট সরকারের প্রথম মন্ত্রিসভা বসে আমরা সুনির্দিষ্ট 5 বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। বিভিন্ন দপ্তর সেই পরিকল্পনাগুলি নিজেরা তৈরি করে কিছু কিছু রূপায়ণও শুরু করেছে, কিছু কিছু পরিকল্পনা স্তরেও আছে। এগুলি গ্রাম উন্নয়নের ক্ষেত্রে এবং যা আমরা প্রকল্প বা পরিকল্পনা নেই সমস্ত কাজের কিন্তু তৃণমূল স্তরে আপনাদের দায়িত্ব। সেদিক থেকে আমি বলবো আমরা গোমতী ও দক্ষিণ জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত 80 জন প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর প্রেস ক্লাবের উদ্যোগে শারদ সম্মান সেরা দোষ 2013 প্রদান করা হলো। প্রদীপ জেলে অনুষ্ঠান উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল কমলপুর প্রেস ক্লাবের উদ্যোগে শারদ সম্মান সেরা 10 2013 প্রদান করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, বিধায়ক বীরজিৎ সিনহা, সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব সহ আরো অনেকে। কমলপুর প্রেস ক্লাবের উদ্যোগে শারদ সম্মান সেরা 10 অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। অনুষ্ঠানে স্বাগতিক ভাষণ দেন কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত। সামনে বসে আছেন অথবা বসার জায়গাও পাননি তাদের সবাইকে। কমলপুরে সাংবাদিকতা শুরু সেই 1978 ইংরেজিতে, যখন পত্রিকার নিউজের প্যাকেট হাতে মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম, কারণ টেলিফোন ছিল না, ফ্যাক্স লাইন কি আমরা জানতাম না, ইন্টারনেট শব্দটা ছিল আমাদের কাছে অচেনা একটা। পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকদের জনমুখী উৎসাহব্যঞ্জক প্রোগ্রাম হাতে নেওয়ায় খুশি উদ্বোধক পবিত্র কর। আমি ভালোবাসা জানাচ্ছি। আমি প্রথমে যে কথাটা বলবো সম্পাদকের কথা ধরেই প্রেস ক্লাবের, যে পত্রিকা সংবাদ মাধ্যম আমাদের ভারতীয় গণতন্ত্রে আমরা তাদেরকে চতুর্থ স্তম্ভ বলে থাকি। তাদের দায়িত্ব সমাজের কোথায় ত্রুটি বিচ্যুতি আছে তুলে ধরা, ভালো জিনিসগুলোকে মানুষের কাছে তুলে ধরা, শাসক যারা থাকবেন তাদের কোনো জায়গায় কোনো। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহকুমার 10টি ক্লাবকে সেরা 10 ঘোষণা করে পুরস্কৃত করা হয়। তাছাড়াও মহিলাদের দ্বারা পুজো এবং ধর্মীয় স্থানের পুজোগুলোকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। রাতে বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে লোক সমাগম ছিল লক্ষণীয়। প্রসঙ্গত সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরাতন মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কল্যাণপুর ব্লকে কংগ্রেস দলে ভাঙন অব্যাহত। কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দেন ৬৭ পরিবারের ১৮৪ জন ভোটার। কল্যাণপুর ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণে তিতিবিরক্ত হয়ে যুব কংগ্রেসের ব্লক সভাপতি উত্তম দাস সহ দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক প্রাক্তন প্রধান সুরেন্দ্র সিং সহ ৬৭ পরিবারের ১৮৪ জন ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিআইএমের দলে যোগ দেন। পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত এলাকার মণিপুরি বস্তি এলাকার সুজিত সিং এর বাসভবনে সভা অনুষ্ঠিত হয়। প্রথমে পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সুসজ্জিত মিছিল নিয়ে সভায় মিলিত হয় কর্মীরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র দাস, তেলিয়ামুড়া সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, পার্টির বিভাগীয় সদস্য শঙ্কর দাস ও সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রথমে আলোচনা রাখেন তেলিয়ামুড়া সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, সমীর দেব সরকার, মনীন্দ্র দাস। কমিউনিস্টরা ট্রাইবেলের পার্টি, কংগ্রেস হচ্ছে উদ্বাস্তুর পার্টি। এমনকি কোনো সময় শুনতাম কমিউনিটি তারা নাকি বুড়ো বলে মা বাবাকে চালের উপর থেকে গড়িয়ে ফেলে দিয়ে মেরে ফেলে চাল করলাম। অনেক কমিউনিস্ট নেতার মুখে বক্তৃতা শুনেছিলেন যে কোন মা বোনের উপর তোমরা অত্যাচার করো না, তাহলে কিন্তু রেহাই দেওয়া হবে না। আমাদের দেশের মানুষের কর্মসংস্থান তো দূরের কথা, আজকে কর্মসংকোচন চলছে। আজকে আমাদের দেশের সরকার কোনো সদর্থক ভূমিকা না গ্রহণ করার ফলে আজকে কৃষক থেকে শ্রমজীবী কংগ্রেস দল ছেড়ে সিপিআইএম দলে যোগদানকারীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সমীর দেব সরকার, মনীন্দ্র দাস ও প্রণব চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এনএসইউআই অল ইন্ডিয়া কমিটি স্টুডেন্ট ম্যানিফেস্টো তৈরির কাজ শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে জানায় সংগঠনের রাজ্য সভাপতি ভিকি প্রসাদ। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এনএসইউআই অল ইন্ডিয়া কমিটি স্টুডেন্ট ম্যানিফেস্টো তৈরির কাজ শুরু করেছে। ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয় ম্যানিফেস্টোতে থাকতে হবে, ছাত্রছাত্রীরাই তাদের অভিমত জানাবে। সেই মতামত থেকেই তৈরি হবে স্টুডেন্ট ম্যানিফেস্টো। সারা দেশে একই সঙ্গে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি রাজ্যের এনএসইউআই রাজ্য কমিটিকে এই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি ভিকি প্রসাদ একথা জানান। যে নির্বাচনী ইস্তেহার আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৈরি করা হবে, সেই ইস্তেহারে জনগণের মতামতের উপর ভিত্তি করে জনগণ মতামত দেবেন। তাদের থেকে বিভিন্ন মতামত আমাদের একটা প্রফর্মার মাধ্যমে আমরা পূরণ করব এবং সেগুলো পূরণ করে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং এনএসএস কমিটিকে আমরা প্রেরণ করব এই রাজ্য থেকে। এনএসইউ এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। ত্রিপুরা প্রদেশ এনএসইউ কে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে এই প্রক্রিয়া কতটুকু ফলপ্রসূ হবে তাই এখন দেখার বিষয়। কারণ বিগত বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের বেকার ভাতার ফর্ম বর্তমানে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাচ্ছে বিভিন্ন কাগজ বিক্রেতার দোকানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধন হলো সোনামুড়া বাতাদোলা অত্যাধুনিক সুবিধাযুক্ত একটি বিওপির। এর উদ্বোধন করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ইস্টার্ন জোনের ডাইরেক্টর জেনারেল সুভাষ যোশী। উদ্বোধন হলো সোনামুড়ার বাতাদোলা অত্যাধুনিক সুবিধাযুক্ত একটি বিওপির। উদ্বোধন করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ইস্টার্ন জোনের ডাইরেক্টর জেনারেল সুভাষ যোশী। এ উপলক্ষে বায়ুসেনার বিশেষ বিমানে সকাল ৯টায় তিনি পৌঁছান বাতাদোলা বিওপির অস্থায়ী হেলিপ্যাডে। তার সঙ্গে ছিলেন বিএসএফ এর গোকুলনগর হেডকোয়ার্টারের ডিআইজি বিএস তলিয়া, বাহিনীর ইন্সপেক্টর জেনারেল বিএন শর্মা। বাতাদোলা বিওপির উদ্বোধনের পর সোনামুড়ায় মোট বিওপির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০টিতে। সোনামুড়া মহকুমায় এ ধরনের আরও কয়েকটি অত্যাধুনিক বিওপির কাজ চলছে। তবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি একমাত্র বিএসএফ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সীমান্ত বেড়া লাগোয়া এই বিওপির উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। এমনকি কোনো সংবাদ মাধ্যমকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সোনামুড়া পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে অবগত করেনি বিএসএফ। বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির জেরেই বিএসএফ নিজেদের মধ্যেই অনুষ্ঠানটিকে সীমাবদ্ধ করে রেখেছে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যদিও
কিছুই দেখতে পারেনি তারা বলে আক্ষেপ। সুকান্ত বর্মন ও রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 2014 সালের প্রথম দিকে উদ্বোধন হতে পারে রাজধানীর নবনির্মিত রবীন্দ্র ভবনের। কাজ চলছে দ্রুত গতিতে। লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছে শ্রমিকরা। আগামী 2014 সালের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রবীন্দ্র ভবনের। 30 ডিসেম্বরের মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের হস্তান্তর করতে হবে। এর জন্য কাজ চলছে দ্রুত গতিতে। এর কাজের দায়িত্বে আছে এনবিসিসি। নতুন ভবনে থাকবে 2টি অডিটোরিয়াম। নির্মাণ কাজ প্রায় শেষ। জানা যায় নতুন ভবনটি ভূমিকম্প নিরোধক। শ্রমিকরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে। কাজ শেষ হতে আর বেশি দিন নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় মহকুমা ভিত্তিক দুর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতা শিবির এবং মহড়া অনুষ্ঠিত হয় বিশালগড় টাউন হলে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ অন্যান্যরাও অংশ নেয়। আজ বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় মহকুমা ভিত্তিক দুর্যোগ মোকাবিলা বিষয়ক সচেতনতা শিবির এবং মহড়া অনুষ্ঠিত হয় বিশালগড় টাউন হলে। সচেতনতা শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিশালগড় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, বিশালগড় মহকুমা শাসক প্রসূন দে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছায়া সরকার। দুর্যোগ মোকাবিলা বিষয়ক সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মীরা শিবিরে উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবিলার শিবির শেষে শুরু হয় মহড়া। হঠাৎ ভূমিকম্প হলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে এবং কোনো বাড়িতে বা অফিসে আগুন লাগলে কিভাবে নিজের জীবন রক্ষা করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে মহড়া প্রদর্শন করেন এনডিআরএফ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। রাজ্য সরকার প্রত্যেকটা দপ্তরকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে, প্রত্যেক এনজিওকে সার্বিকভাবে সমাজের প্রত্যেক স্তরের সরকারি এবং বেসরকারি যতগুলো সাংগঠনিক প্রতিষ্ঠান আছে সবাইকে নির্দেশ দিয়েছে জনগণের মধ্যে এমন একটা বোধ, এমন একটা সচেতনতা বৃদ্ধি করবার জন্য যাতে নাকি আকস্মিক কোনো বিপর্যয় বা দুর্যোগ প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। বিশালগড় থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঁটাতারের বাইরে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদে ভারতীয় কৃষকদের বিজেপির বাধাদানে উদ্বিগ্ন কৃষকরা। সমস্যা নিরসনে কৃষকরা দ্বারস্থ হয় জেলা শাসকের নিকট। ঘটনা কমলপুর মহকুমার সীমান্ত এলাকায়। অভিযোগ নতুন নয়, দীর্ঘদিনের। কমলপুর মহকুমার সীমান্তবর্তী গ্রাম মলয়া রূপসপুর সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বাইরে ভারতীয় চাষিদের প্রচুর ফসলের জমি রয়েছে। সেই জমির উপর নির্ভর করে বেঁচে আছে গ্রামের বহু দরিদ্র কৃষক। কিন্তু সমস্যা লেগে আছে 12 মাস। কৃষকরা ফসল ফলালেও রাত্রিবেলা বাংলাদেশের চোরেরা ফসল নিয়ে যায়। কৃষির জন্য জলসেচের পাইপলাইন সম্প্রসারণ করা হলেও চোরের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। বিএসএফ এর নীরবতা এইসব কিছুর মূলে। ইন্ডিয়ান জায়গা যেখানে আমরা ক্ষেত করি প্রায় 10-12 খানির মতন হইব। আমরা বিডিআর বাধা দেওয়া আপত্তি দিছে। এই আপত্তি দেওয়ার কারণে আমরা এখন এখানে যাইতে পারি না, ক্ষেত করতাম পারি না। বিএসএফরা জানানি করে, বিএসএফও আমরা কিছু কয় না। এরপরও বিএসএফ অনেকদিন পরে, মাস দিন 2 মাস পরে বিএসএফ একদিন গেল, গিয়া কইল যে ঠিক আছে এটা সার্ভে হওয়ার পরে তোমরা আপাতত ক্ষেত করো, এই জায়গাতে যাইও না। এখন আমরা এখানে যাইতেই পারি না। এই দিকে অনেকজন কৃষক কিছু নাই, এই রবি শস্যের উপরেই, সবজির উপরেই নির্ভরশীল। এখানে যে গরিব মানুষ আছে মোহনপুরের, এরা মুসলিম পাড়ার মানুষ, বেশিরভাগই গরিব মানুষ। এই সবজি এখানে কইরা তুলে উৎপাদন করি আমরা বাঁচি। কিন্তু আমি এখন কৃষক হিসাবে মনে করি এখানে যে কি ভূমিকা, কি পদক্ষেপ নিতে আছে বিএসএফ, এটা তো আমরা জানি না উপর লেভেলের। এবছর গোড়া থেকে নতুন সমস্যা দেখা দেয়। ভারতীয় কৃষকরা ফসল ফলাতে কাঁটাতারের বাইরে গেলে বাংলাদেশের বিজেপি বিএসএফ এর চোখের সামনে কৃষকদের ফসল ফলাতে বাধা দেয় এবং দাবি করে ভারতীয় জায়গা তাদের। কৃষকরা নিরুপায় হয়ে বিএসএফ এর দ্বারস্থ হয়। বিএসএফ কৃষকদের জানায় জমি সার্ভের অপেক্ষায় তারা রয়েছে। যতদিন সার্ভে না হবে ততদিন জমিতে ফসল ফলানো যাবে না। বিএসএফ এর এরূপ বক্তব্যে অখুশি মোহনপুর গাঁওসভার প্রধান সুনন্দ দেবনাথ সহ এলাকার কৃষকগণ। এক্ষণে বিডিআর বাধা দিয়ে এবার প্রায় 30-40 খানি জমি ক্ষেত করতে দিছে না। বিডিআর বলছে এটা তারা বাংলাদেশের জায়গা, আমরা বলছি আমরার জায়গা, কিন্তু বিডিআর জোর খাটাই আমাদের ক্ষেত করতে দিছে না। এই ঘটনা। এই ব্যাপারে কি আপনারা জানিয়েছেন, কাউকে জানিয়েছেন? আমরা এসডিএম রে জানাইছি, এরপরে প্রশাসনকেও জানাইছি,
পলিটিক্যাল পার্টিরও জানাইছি, বিএসএফের সঙ্গে তো সবসময়ই আমরা কথা কইতে আছি, কিন্তু বিএসএফও এটার কিচ্ছু করতে পারতেছে না। বিএসএফও কইতে আছে জরিপ না হইলে তো আমরাও কিচ্ছু কইতে পারি না। এই পিলার আগের অনেক পুরান পিলার, এটা নাই, এখন পাওয়া যায় না। তাদের বক্তব্য, বাপ ঠাকুরদার আমল থেকে তারা জমি চাষ করে আসছে, এখন বিজেপি বাধা দেয় কোন অধিকারে, আর বিএসএফই বা কেন নীরব ভূমিকা পালন করবে। সেচ দপ্তরের ধলাই জেলা আধিকারিক জয়ন্ত দেববর্মা অভিযোগ করেন, পাইপলাইন সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বাংলাদেশি চোরেরা, ফলে সেচের ব্যবস্থা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জেলা শাসক অভিষেক সিং এ ব্যাপারে এসডিএম রাবেল হেমেন্দ্র কুমারকে দায়িত্ব দিয়েছেন ঘটনা তদন্ত করার জন্য। গঙ্গানগর রেগার শ্রমিকরা রেগা শ্রমিক এই পারে কাটাতার এই পারে যে কাজ করছে ওয়াটার রিসোর্স, এটা এসডিএম সাহেবকে বলা হয়েছে দেখা। ঠিক আছে, এসডিএম সাহেব টেকনিক্যাল স্কিম আছে মোহনপুর নাম্বারটা আমরা রেখে কই দিব 234 বোধহয়, সেটা এখন আমাদের বর্ডার ফেন্সিং এর বাইরে ওখানে আমরা যে হুস পাইপ থাকে যেখান থেকে নদী রিভার থেকে জল টানতে হয়, সেই জলটা আমাদের হুস পাইপ তারা প্রত্যেকবার চুরি করে নিয়ে যেতেছে। সেখানে আমাদের অনেক জায়গায় চর 200, 250, 300 মিটার পর্যন্ত গেছে গিয়া, সেখান থেকে আমাদের জল টানতে খুব অসুবিধা হইতেছে। আমরা রিসেন্টলি একটা ধলাইয়ের ওই হাই পাওয়ার থেকে একটা 150 মিটার প্রায় 100 কানির মতো আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর নগর পঞ্চায়েত এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় নবগঠিত মেলাঘর নগর পঞ্চায়েতের যুব উৎসব। এর উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। নবগঠিত মেলাঘর নগর পঞ্চায়েতের যুব উৎসব অনুষ্ঠিত হয় আজ। মেলাঘর নগর পঞ্চায়েত এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত হয় যুব উৎসব। উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, মেলাঘর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার জীবন কৃষ্ণ আচার্য, নলচর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, এই ভাবনাগুলি তৈরি হয়েছে কিছু মানুষ ক্ষমতায় থাকার জন্য, দেশের বা দুনিয়ার ক্ষমতায় থাকার জন্য যুবমনকে বিশেষ করে কাজ করতে চায়। গণতন্ত্র আক্রান্ত, স্বাধীনতা আক্রান্ত, সংখ্যালঘুদের মধ্যে মানুষ আক্রান্ত, ধর্মীয় স্থান আক্রান্ত, এই আক্রমণ যারা করছে তারা কিন্তু 15 থেকে 25 বছর বয়সে বেশিরভাগ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর আনন্দনগর এলাকায় 3 দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। দপ্তর নির্বিকার। 3 দিন ধরে বিদ্যুৎ নেই আনন্দনগর এলাকায়। মূলত ট্রান্সফরমারের যান্ত্রিক গোলযোগের জন্য এই অবস্থা। এ সময় মাধ্যমিক পরীক্ষার্থীরা পড়েছে ভীষণ বিপাকে। বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রায় 8090 পরিবার এই দুর্ভোগের শিকার হচ্ছে। তাছাড়াও বিদ্যুৎ দপ্তরে গেলে সময় মতো কোনো কর্মচারী দেখা মেলা খুব কঠিন হয়ে পড়েছে। কবে নাগাদ তাদের এই সমস্যার সমাধান হবে তা এখন সময়ই বলতে পারে। 3 দিন কারেন্ট নেই, আমরা এই জলাত পুরোটা কারেন্ট নেই, 7 লম্বা লইয়া। আর পরিবার তো মেলাই আছে, পরিবার অনেক, পরিবারের অভাব আছে না। আমরা তো এখানে আমরা বসবাস করি, আমরা কোনো এখানে অফিস এখানে যে কই আইছি, আমি নিজে পরিবারের আমরা এই অবস্থা। এই যে 3 দিন কারেন্ট নেই, আজকে 3 দিন পর্যন্ত কারেন্ট নেই, তাইলে আমরা এই অসুবিধা আমরা ভোগ করতে আছি। পোলাবানির পরীক্ষা আছে, সেই আছে, আর পাড়ার মধ্যে আমরা এই যে অসুবিধা ভোগ করতে আছি, তাইলে এটার জন্য তো কেউই কিছুই করতেছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবির ভিত্তিতে 2 ঘন্টার গণঅবস্থান করল ডিওয়াইএফআই বিশালগড় বিভাগীয় কমিটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তাপস দত্ত সহ অন্যান্যরা। 6 দফা দাবির ভিত্তিতে 2 ঘন্টার গণ অবস্থান করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটি। গতকাল দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত গণ অবস্থান করেন বিশ্রামগঞ্জের মোটর স্ট্যান্ডে। গণ অবস্থানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য মানিক ভৌমিক, বিভাগীয় সম্পাদক তপন দেবনাথ, বিভাগীয় সভাপতি অমিয় সরকার প্রমুখ। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, বেকার সমস্যা সমাধানে আমূল ভূমি সংস্কার করতে হবে, ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও গৃহের ব্যবস্থা করতে হবে, রেগার কাজে 200 দিন ও মজুরি 250 টাকা করতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে প্রমুখ। 6 দফা দাবি নিয়ে আলোচনা করেন রাজ্য নেতৃত্ব তাপস দত্ত।
সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যে করিডোর হতে পারে ত্রিপুরা এই কথা আজকে স্বীকার করছেন এবং সেই রকম একটি পরিস্থিতিতে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এই পরিকাঠামো উন্নয়নে তাদের যা দায়িত্ব তারা পালন করছেন না। ফলে খুব স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের যে 6 দফা জরুরি দাবি, যে দাবিগুলোর মধ্যে একদিকে যেমন পরিকাঠামো গণ অবস্থানে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোলনগর ব্লকের অন্তর্গত যুবরাজনগর পঞ্চায়েতের এনরেগার নির্মাণ কাজ পরিদর্শনে এসে নানা অভিযোগের সম্মুখীন হন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এনরেগায় অনিয়মিত তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল যুবরাজনগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্মাণ কাজ ঘুরে দেখেন। প্রথমে পঞ্চায়েত অফিসে দুপক্ষের মধ্যে বিতর্ক দেখা দেয়, ফলে প্রতিনিধি দল গোলনগর ব্লকে ফিরে যান। সেখানে এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং নথিপত্র রাখেন। দুপুরের পর প্রতিনিধি দল যুবরাজনগর পঞ্চায়েতে 4টি নির্মাণ স্থল পরিদর্শন করেন এবং সেই এলাকাগুলিতে একাংশ নাগরিক অভিযোগ করেন কোথাও কাজ না করিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে, আবার কোনো কোনো স্থানে অর্ধেক কাজ হয়েছে, বাকি টাকার হদিশ নেই। প্রতিনিধি দল পঞ্চায়েত অফিসে বসে এনরেগার রেজিস্টার পরীক্ষা করেন। এলাকাবাসী আশা করেন তদন্তে বিগত দিনের অনিয়ম ধরা পড়বে। আপনার এলাকার কাজ করেননি? এলাকার কাজ হবে তো আপনার কি এন্ট্রি হয়েছে না? না, এন্ট্রি হয়েছে না। কত দিনের? আজ 24 দিনের এন্ট্রি হয়েছে। এন্ট্রি হয়েছে না? বইটা দেখো, বইটা দেখো। তো তা কমপ্লেইন দিয়ে দিলা কিটা কইছেন দেন? তারা এটা নিয়ে তারা ইয়ে দেবো, খাতার দেবো। টিম যুবরাজনগর জিবিতে গেছেন 11:30টার দিকে। যাওয়ার পরে আমরা যেগুলা খারাপ